তো আমরা যদি দেখি মে জুন 2018 এর পেপারটা, সেখানে আমরা দেখতে পাবো যে একটা চিঠি আছে এবং একটা প্রতিবেদন আছে। তাহলে সেই ক্ষেত্রে খুব বেশি একটা সম্ভাবনা ছিল 2026-এ, মানে যে ব্যাচ পরীক্ষা দিল ওদের রেজাল্ট কয়েকদিন পর ওদের প্রতিবেদন আসার একটা পসিবিলিটি ছিল। আমি মোটামুটি শিওর ছিলাম যে প্রতিবেদন আসবে, এবং আমি হচ্ছে ওদেরকে প্রতিবেদন প্র্যাকটিস করিয়েছিলাম। কিন্তু আনফরচুনেটলি সেটা আসে নাই, প্রতিবেদন আসে নাই, তখন ভাষণ আসছে। তো ভাষণটা আসার কথা ছিল না, কারণ হচ্ছে ভাষণের আগের ইয়ারেও আসছিল। মানে ব্যাক টু ব্যাক একই জিনিস দুইবার এসে পড়ছে, যেটা নর্মালি আসে না। এই তিনটার ক্ষেত্রে, এই তিনটা জিনিসের ক্ষেত্রে চিঠিটা সব সময় আসে। মানে সব সময় অপশনে, দুইটা অপশনের একটা অপশনে চিঠি থাকে, অল সব বছরই ছিল। আর এই তিনটা থেকে এক একবার এক একটা ঘুরে ফিরে আসে। তো 25-26 দুইবারই ভাষণ এসে বসছে। তো অবভিয়াসলি ডায়লগ রাইটিং এটা আসার একটা পসিবিলিটি আছে। কিন্তু অনেকদিন ধরে রিপোর্ট রাইটিং আসতেছে না, যেটা আগে যে ঘটনাটা হইতো 18, 19, 20 এই সময়গুলোতে রিপোর্ট প্রতি বছরই আসতো, মানে রিপোর্ট আসার টেন্ডেন্সি বেশি ছিল। তো সেই টেন্ডেন্সিটা কমে ভাষণ কথোপকথন আসলো কয়েক বছর। তো আমার মনে হচ্ছে 27-এ প্রতিবেদন আসতে পারে। এবং ভাষণ আসার পসিবিলিটি একেবারেই কম। ডায়লগ রাইটিংটাও আসতে পারে, অথবা রিপোর্ট রাইটিংটাও আসতে পারে। আর চিঠি তো আমরা পড়বই। তো এই ফরম্যাট গুলো আমরা একটু শিখে রাখবো, ইভেন ভাষণের ফরম্যাটটাও আমি শিখে রাখবো আমরা, যাতে আমরা পরীক্ষার সময় লিখতে পারি। তো আমরা যখন যে ইয়ারে যেটা করব তখন সেটা পড়বো। যেমন আজকে আমরা চিঠি এবং প্রতিবেদন পড়বো, কারণ মে জুন 2018-এ পেপার 1 সেকশন এতে হচ্ছে চিঠি এবং প্রতিবেদন ছিল। তো আমরা বেসিকটা একটু বলে নেই, দেন আমরা সরাসরি টপিকে চলে যাব। তো বেসিক জিনিসটা আমরা জানি যে প্রশ্নে বলা থাকে 120 শব্দে লিখতে হবে এবং 30 নম্বর, এবং 12টা বুলেট পয়েন্ট থাকে। মানে বুলেট পয়েন্ট থাকে 4টা, যার ভিতরে আবার সাব পয়েন্ট থাকে 3টা করে। তাহলে 4 × 3 হচ্ছে 12। হ্যালো? স্যার বুক নাম্বার কত এটা আবার বলবেন? 8। কিন্তু স্যার বুক নাম্বার 8 কি আমাদের দিছিলেন? হ্যাঁ, সব বই দেওয়া হয়েছে, না 10টা বই। স্যার, মনে হয় দেন নাই, আমার কাছেও নেই বুক নাম্বার 8। তাহলে বুক নাম্বার কত আছে? বুক নাম্বার 7 লাস্ট। আরো আর কিছু দেই নাই তোমাদেরকে? জি স্যার, বুক নাম্বার 7। না, তোমরা একটু, আপনি একটা সলিড বুকলেট দিছেন আর কি, ওটা বুকলেট মানে বুক 1 হিসেবে ধরি। যে, ওখানে কি আছে? না ওইখানে নাই। এরপর থেকে এক বুক 7-এ কোন ইয়ারের কোশ্চেন আছে দেখেন তো, বুক 7টা একটু অন করেন। 2017। 2017। 17। তারপরের কোশ্চেনটা মানে 17-এর পর 18 আছে? না স্যার, 15 থেকে স্টার্ট হয়েছে, আচ্ছা, 17 এ এন্ড। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তোদেরকে এগুলো দেই নাই, তোমরা একটু স্যার খুঁজে। আপনি যারা মানে আমাদের পরবর্তীতে যে স্টুডেন্টরা আসছে তাদেরকে আপনি মনে হয় ছোট খণ্ড করে দিছেন। আর আমাদের একটা সলিড বুক আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সরি সরি সরি, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, এই যে মোটা যে বইটা আছে ওইটা ওইখানে 18 থেকে আছে। ঠিক বলছে, হ্যাঁ সুবাইতা ঠিক বলছে, ওইটা ও ওই বইয়ের ভিতরে 2018 আছে, খুঁজলে পাবা। আর আমি পরে তোমাদের পরে যারা ছিল তাদেরকে আমি বুক 8 বানায় দিয়েছিলাম, ঠিক আছে, কথা ঠিক আছে। তো তাহলে দেখো ওই বইটা খুললে তোমরা দেখবা ওখানে কোশ্চেন পেপার দেওয়া আছে 18 থেকে, মোটা বইটায়। কে আসলো? আদিব? দেখো তো পাও নাকি সায়ান এবং সুবাইতা? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। কি অবস্থা আদিব, কেমন আছো? সেই স্যার, আপনার কি সেই, অবস্থা? সেই আছো মানে অনেক ভালো আছো? না তাহলে সেই বললা, যে সেই বললে তো আমরা বুঝি সেই ভালো আছে। স্যার, আমি সেন্টেন্স শেষ করি নাই, আমি বলছি সেই অ্যাভারেজ আছি। ও আচ্ছা, এভারেস্ট আমি শুনি নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমিও এরকমই, বাংলিশ। আমি সেরকম আছি, এভারেজে স্যার আছি আর কি। পাইছি, আছে। হ্যাঁ হ্যাঁ, কত নাম্বার পেজ দেখো তো, একটু বলো তো সুবাইদাকে। স্যার এটা হলো আহ, 1300 ভুরভুরা নাম্বার পেজ নাকি? এটা স্যার বুক নাম্বার 8 না? হ্যাঁ হ্যাঁ, বুক নাম্বার 8।
কিন্তু স্যার আমাদের পেজ জন্য তো নাম্বার আপনারা গোটা বইয়ের মধ্যে দিছিলেন। 132 এর পরে আচ্ছা হ্যাঁ 132 এর পর থেকে 133 আচ্ছা হয়েছে রে বাবা, বুঝছো তো, মে জুন 2018 বের করো। যাদের আগের সিস্টেমের বই তাদের হচ্ছে বুক নাম্বার এই মোটা বইটাতে আছে, আর যাদের পরে বই দিছি তাদের হচ্ছে হলো গিয়ে বুক নাম্বার 8। মানে আলটিমেটলি মে জুন 2018 এর পেপারটা তোমাকে বের করতে হবে। আমাদের কিন্তু অনেকটা টাইম চলে গেল, আমরা এখন পড়াটা শুরু করি। তো বেসিক যে জায়গাটা Basic ছিলাম, হ্যাঁ 132 এর পর থেকে, ঠিক আছে, বুঝে দেখো। আচ্ছা, তো তারপরে হচ্ছে হলো গিয়ে তাহলে আমরা এই পয়েন্ট থাকবে 12টা, এবং সেই 12টা পয়েন্টকে আমাকে কভার করে লিখতে হবে। আর হচ্ছে হলো গিয়ে লেস দেন 200, 180-90 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। 200 ক্রস করা যাবে না। আমি সবাইকে বারবার বলতেছি 200-র বেশি শব্দ লিখলে এটা ধরা খায় যাবে, তখন তোমার নাম্বার কমতে থাকবে। 200-র বেশি আমরা লিখবো না, 200-র ভিতরে লিখবো। তো আমাদের কোশ্চেন পেপারটা যদি দেখি, আমি এই যে প্রথম ইটা রাখছি, চিঠিটা রাখছি, চিঠিটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখবো এইভাবে লেখা থাকবে সেকশন এ, লেটার, রিপোর্ট, ডায়লগ অর স্পিচ, চিঠি, প্রতিবেদন, কথোপকথন বা ভাষণ, এবং নিচে লেখা আছে 2টি বিষয় থেকে যে কোনো একটি বেছে নিয়ে প্রায় 120 শব্দে উত্তর লেখো। তো তাহলে এটা যদি হয়ে থাকে, প্রায় 120 শব্দে বলা আছে, তার মানে তুমি যদি 120-এর ভিতরে সব লিখে উঠতে পারো, তাহলে তোমাকে মার্কস দেওয়া হবে। কিন্তু নর্মালি আমরা জানি এটা লিখতে গেলে 120-এর ভিতরে অত সুন্দর করে লেখা যায় না, লেখাগুলোর মানে সেন্টেন্স গুলোর কোয়ালিটি ডাউন করে। যদিও তারা এখানে বলতেছে 120 শব্দ, আবার এখানে 30 লেখা আছে, দেখো সাইডে 30 নাম্বার, এবং তারা ওই নাম্বারটাকে যখন ডিস্ট্রিবিউট করতেছে, পয়েন্টের জন্য 12 নাম্বার এবং 18 নাম্বার ল্যাঙ্গুয়েজের জন্য, সেখানে কিন্তু তারা ডিমান্ড করতেছে তোমার লেখাটা একটু ম্যাচিউরড লেখা হবে, একটু ভালো লেখা হবে, একটু সুন্দর লেখা হবে। তাহলে এত কিছু ডিমান্ড করলে 120 শব্দ এটা লেখা সম্ভব না। আমরা সেটাকে 160, 70, 80, 90 পর্যন্ত নিতে পারি, যে যেমন ভাবে নিতে পারি। তো তাহলে আমরা এই প্রশ্নটা আজকে দুইটাই পড়বো। এটা হচ্ছে চিঠি কোশ্চেন 1-এ, এবং কোশ্চেন 2-তে মানে সেকশন এ কোশ্চেন 2-তে হচ্ছে আমরা পাচ্ছি একটা রিপোর্ট রাইটিং। এখানে যে পরামর্শ দিয়ে একটি প্রতিবেদন লেখো, প্রতিবেদন মানে রিপোর্ট রাইটিং। তাহলে এবং এখানে যে নিচে দেওয়া আছে তোমার নির্বাচিত প্রশ্নের নম্বরটি এখানে লেখো। তার মানে এখানে তুমি 1 লিখতেছো না 2 লিখতেছো, সেটা তোমাকে ডিটারমাইন্ড করে সেইটাই অবশ্যই ইংলিশে একটু বড় করে, যাতে পড়ে বুঝতে পারে এটা তুমি 1 লিখছো, এটা ফুল স্টপ দাও নাই। এখানে তুমি 1 লিখছো, 1টা যেন ভালো মতো বোঝা যায়, কিংবা 2 লিখছো, 2 যেন ভালোভাবে বোঝা যায়। এটা বোঝার পর তুমি এইখানে ডট ডট থেকে লেখা শুরু করবা। সবচেয়ে বেটার হয় ডট ডটটাকে যদি তুমি করো, মানে এইটার নিচ থেকে যদি লেখো। অনেকে এটার উপর থেকে লেখে, ইংলিশে উপর থেকে লেখাই বেটার, বাট বাংলার ক্ষেত্রে এই ডট ডটটাকে মার্জিন হিসেবে নিলে, আমাদের বাংলাতে আমরা যখন লিখি তখন মাত্রা বলে একটা জিনিস আছে। এই যে সব লেখার ভিতরে একটা মাত্রা দেখতে পাচ্ছি, তোমার এলাকার মাত্রা হিসেবে দেখতে পাচ্ছি, সেই মাত্রা হিসেবে যদি এটাকে আমরা ব্যবহার করি, অবশ্যই মাত্রা কলম দিয়ে দিব, কিন্তু এই এইখানে এই জায়গা থেকে যদি আমরা লিখি তখন আমাদের লেখাটা সুন্দর হয় সবার ক্ষেত্রেই। আর হাত লেখার ফন্টটা যদি একটু ছোট হয়, মানে অ্যাটলিস্ট এই বক্স জুড়ে না হয়, তাহলে কোনো চাপাচাপি হয় না, কোনো ঝামেলা হয় না। যদি এই বক্সটা পুরোটা জুড়ে আমরা না লিখি, একটু ছোট করে লিখি, তখন সুন্দরভাবে আমরা মার্জিনটা ঠিক রেখে, বেকাতারাও হয় না, লেখার সাইজটাও ঠিক থাকে বাংলার ক্ষেত্রে। তো এভাবে করে আমরা চাইলে লিখতে পারি। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে হলো গিয়ে গ্রীষ্মের ছুটিতে তোমার কয়জন বন্ধু সঙ্গে তুমি ক্যাম্পিং করতে গিয়েছিলে, সেখানে তুমি সঞ্চয় করেছো দুর্দান্ত সব অভিজ্ঞতা। প্রবাসে তোমার বড় ভাইকে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে চিঠি লেখো। এতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। পয়েন্ট গুলো হচ্ছে 4টা বুলেট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটার ভিতরে 3টা করে আছে। আমরা জেনে রাখবো সবসময় যে ভিতরে অবশ্যই 3টা করে থাকবে। কবে, কোথায়, কতদিনের জন্য এই ক্যাম্পিং করেছিলে, তুমি কবে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, কতদিনের জন্য গিয়েছিলে, সেখানে যে 3টি অভিজ্ঞতা তোমার কাছে খুব মজা ছিল, যে যে এক্সপেরিয়েন্স ছিল তার মধ্যে 3টা স্পেসিফিক এক্সপেরিয়েন্স এর কথা বলবা। সেখানে কোন 3টি ব্যাপার মানিয়ে নিতে তোমার বেশ কষ্ট হয়েছে। অবভিয়াসলি ক্যাম্পিং এ গেলে কিছু জিনিস অ্যাডজাস্ট করা লাগে, বাসার মতো সার্ভিস নিশ্চয়ই নাই। তো কি কি জিনিসকে তুমি মানিয়ে নিয়েছো, মানিয়ে নেওয়া মানে হচ্ছে কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করা। কোন 3টি কারণে তোমার মনে হয়েছে এরকম ছুটি যাপন উপকারী, এবং কি কি কারণে তোমার মনে হচ্ছে যে এই ধরনের ছুটি যাপন, মানে ক্যাম্পিং তো অ্যাকচুয়ালি ভ্যাকেশন কাটানো, ফ্রি টাইম কাটানোর জন্য আমরা যাই, তো এই এরকম ছুটি কাটানোটা ভালো, উপকারী। কি কি কারণে, 3টা কারণ তোমাকে বলতে হবে। নিচে সুন্দর করে লেখা আছে, চিঠিতে কোনো ঠিকানা লেখার প্রয়োজন নেই। তাহলে তুমি কোথা থেকে
লিখতেছো, তুমি যাকে লিখতেছো তার ঠিকানা কোথায়, এইসব জিনিস কিচ্ছু লেখা লাগবে না। কোনো বক্স আঁকা লাগবে না, উপরে কিচ্ছুই লেখা লাগবে না, জাস্ট প্রিয় বন্ধু দিয়ে লেখা শুরু করে, মানে বড় ভাইকে লিখতেছি, প্রিয় ভাই লিখে শুরু করে দিলেই হবে। কেউ কেউ ভাইকে আপনি বলতে পারে, কেউ কেউ ভাইকে তুমি বলতে পারে। এই তুমি এবং আপনির ভিতরে লিখতে হবে, তুই লেখা যাবে না। এবং আপনি থেকে তুমি লিখলে বেটার, কারণ আমরা আপনি বলে অনেক সময় মানে তাকে ডাকি এমন ভাবে সেটা রেসপেক্ট হয় না। আপনি বলা তো রেসপেক্ট, তো রেসপেক্টের সেন্টেন্স গুলো ভার্ব গুলোতে একটু চেঞ্জ হয়, তো সেই ভুলটা কিন্তু আমরা করে ফেলি। তার থেকে ভাইকে তুমি বলতেছি, এটা এটা খুবই কমন এবং এটা ঠিক আছে। তো ভাইকে তুমি বলে বললাম, এবং আমরা এই ঘটনাটা, এই যে ক্যাম্পিং এ গেলাম, এইটার বর্ণনাটা দিলাম। দেখো 2018 কিন্তু কোশ্চেনটা আসলে সহজ ছিল, অন্তত এইটা। এবং এটা কিন্তু তোমরা আসলে লিখতে পারবা, আমি জানি এখন লিখতে দিলে এখনই লিখে দিতে পারবা, এরকম সবাই মোটামুটি আমার ধারণা সবাই লিখতে পারবা। এবং যেহেতু ক্লাস করতেছো অনেকদিন ধরে আমার সাথে, তো এটাও জানো কেমনে লিখতে হয়, মানে কি কি জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হবে সেটাও তোমরা জানো অলরেডি। তবুও আমরা এখন এটা নিয়ে একটু ডিসকাশন করব, এবং এখানে আসলে পয়েন্টের উত্তরগুলো কি হতে পারে সেটা আমরা দেখবো। আমি জাস্ট আমার মতো গাইডলাইন করব, তোমাকে আমারটাই লিখতে হবে তা না, তুমি তোমার মতো করে লিখতে পারবে, এখন লিখতে হবে না, পরে। তো তাহলে আমাদের প্রথমে ভাবতে হবে, এই প্রশ্নটা যখন আমি দেখতেছি আমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কি লিখবো। আমার লেখার মানে এখানে কি একটা গল্প লিখে দিব, যে একবার একবার ক্যাম্পিং এ গেছিলাম, আমার বন্ধু আদিব, জায়ান ওদের সাথে ক্যাম্পিং এ গেছিলাম, এটা লিখে দিব, নাকি আরো অন্য কোনো ভাবে লিখতে হবে, এটা একটু চিন্তা করতে হবে। তাহলে চিন্তা করার প্রথম ক্লুটা কোথায় দিবে, কোথা থেকে আমি ক্লুটা পাবো যে আমি আসলে কিভাবে চিন্তা করবো? নিশ্চয়ই কোশ্চেনের ভিতরে কোনো হিন্স দেওয়া আছে, যেটা যে হিন্সটা তোমাকে বলতেছে যে তোমাকে কি লিখতে হবে। আমরা চিঠি তো সবাই লিখতে পারি, গল্প আমরা সবাই লিখতে পারবো, কিন্তু বেশি নাম্বার পাওয়ার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য, লেখার কোয়ালিটি ভালো করার জন্য এখানে কিছু হিন্টস আছে, যে হিন্টসটার দিকে আমাদেরকে তাকাতে হবে। তাহলে আমরা যদি প্রথম লাইনটা আরেকবার পড়ি, গ্রীষ্মের ছুটিতে তোমরা কয়েকজন বন্ধু, তোমার কয়েকজন বন্ধুর সঙ্গে তুমি ক্যাম্পিং করতে গিয়েছিলে, সেখানে তুমি সঞ্চয় করেছো দুর্দান্ত সব অভিজ্ঞতা। সঞ্চয় করা মানে জমানো, দুর্দান্ত মানে অনেক দারুণ। আমরা দুর্দান্ত শব্দটা একটু লিখে রাখতে পারি কোথাও। দুর্দান্ত শব্দের অর্থটা, এই যে আমি আগেই বলেছিলাম, আমরা যখন কোশ্চেন পেপার করব তখন আমরা ওয়ার্ড মিনিং গুলো শিখবো। দুর্দান্ত, দুর্দান্ত মানে হচ্ছে দারুণ, মানে আমরা দারুণটা বেশি বলি, অভিনব এরকম কিছু, মানে নতুনত্ব, অনেক নতুন কিছু, এরকম দুর্দান্ত দারুণ। এটার সন্ধি বিচ্ছেদ হয়, আমরা সন্ধি বিচ্ছেদ একটু দেখে রাখি, দুযোগ দান্ত। দুর্দান্ত সন্ধি বিচ্ছেদ করলে দুযোগ দান্ত হয়, দুয়ের সাথে বিসর্গ আছে, বিসর্গটা রেফ হয়ে গেছে। তো এই দুর্দান্ত দারুণ, তাহলে দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছ, এখন তুমি তোমার ভাইকে সেই অভিজ্ঞতার কথা বলতেছো। তাইলে এইখানে যে আমাদের 12টা পয়েন্ট আছে, এই 12টা পয়েন্টের ভিতরে অবশ্যই কোন একটা বুলেট পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। সেই বুলেট পয়েন্ট আমরা একটু পড়লেই দেখতে পাচ্ছি যে সেকেন্ড বুলেট পয়েন্টে বলা আছে সেখানকার যে 3টি অভিজ্ঞতা তোমার খুব মজার ছিল। তার মানে আমাদের সেকেন্ড পয়েন্টে লেখা লাগতেছে সেখানে যে 3টা অভিজ্ঞতা তোমার কাছে খুব মজা ছিল, মানে তুমি ট্রিপে গেছিলা, ক্যাম্পিং এ গেছিলা, সেই ক্যাম্পিং এ তোমার 3টা মজার অভিজ্ঞতার কথা বলতে বলা হয়েছে। এরপরে বলতে বলা হয়েছে তোমার কি কি অ্যাডজাস্ট করতে কষ্ট হয়েছে, এবং এরপরে বলা হয়েছে যে তুমি কেন মনে করো এরকম ট্রিপ দেওয়া উচিত। আর উপরে তো কবে, কোথায়, কতদিন। তার মানে এই টোটাল 12টা পয়েন্টের ভিতরে সেকেন্ড বুলেট পয়েন্ট এর যে 3টা পয়েন্ট আছে, সেই 3টা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। তার মানে তুমি যখন চিঠিটা লিখবা তখন ওই 3টা পয়েন্টকে তুমি বেশি ইম্পর্টেন্স দিবা, ওই 3টা পয়েন্টের অ্যান্সারটাকে গুছায় লিখবা, সুন্দর করে লিখবা, একটু বড় করে লিখবা, মানে সিম্পল সেন্টেন্সে না লিখে একটু কম্পাউন্ড, কমপ্লেক্স এইসব সেন্টেন্স দিয়ে লেখার চেষ্টা করবা। আর বাকি ইনফরমেশন শর্টকাটে লিখে ফেলবা, তাহলে তোমার কিন্তু 150-60 এর ভিতরেই উত্তরটা খুব সুন্দর হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা আগে, এবং এটা হচ্ছে একটা প্রথম পয়েন্ট, প্রত্যেকটা কোশ্চেনে তোমার আগে বের করতে হবে যে কোন জায়গাটাকে কোশ্চেনে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, যেখানে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে তুমি সেখানে উত্তরটা বেশি লিখবা, মানে একটু ওই জায়গাটাকে বেশি কাজ করবো ওইখানে। আর এই পুরো চিঠিটা লেখার আগে তুমি আগে একটা মাইন্ড ম্যাপ করে নিবা যে এখানে 12টা পয়েন্টের জন্য তুমি কি কি লিখতে পারো, কি 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 প্রত্যেকটা ইনফরমেশন আসলে কি কি সেটা তুমি লিখে নিবা। এটা বেটার হয় পেন্সিল দিয়ে লিখলে। কোশ্চেনের কোন একটা জায়গাতে যখন কোশ্চেন পেপারটা দেখবা
অনেক জায়গায় অনেক ফাঁকা ফাঁকা জায়গা থাকবে। তো সেই কোনো একটা ফাঁকা জায়গায় ছোট করে, যতটা ছোট করে লিখলে তুমি দেখতে পারো, তুমি যেন বুঝতে পারো। তো সেই জায়গা থেকে তোমার হচ্ছে হলো গিয়ে তুমি ওই পয়েন্টটা এভাবে এভাবে করে লিখে ফেলবা, এভাবে করে লিখে ফেলবা 12টা পয়েন্ট। হালকা করে লিখবা যাতে পরে রাফ করার জন্য মোছার জন্য যেন তুমি ভালো করে বুঝতে পারো। মুছে দিবা না, নাহলে দেখতে খাতাটা খারাপ লাগবে। তো ওভাবে করে তোমরা 12টা পয়েন্ট করবা। এটা করতে হয়তো বা তোমার সময় লাগবে 15 মিনিট। এখন কারো কাছে মনে হতে পারে হায় হায় রে, পরীক্ষা শুরু হয়ে গেল, 15 মিনিট হলো আমি কিছুই লিখতেছি না, আমার আশেপাশে মানুষজন তো একদম লিখে ফাটায় ফেলতেছে, কলম ভেঙে ফেলতেছে। ওইটা দেখার দরকার নেই, কে কিভাবে পরীক্ষা দেয় সেটা তোমার দেখার দরকার নেই। তুমি তোমার পরীক্ষার নিজের ওয়েতে তুমি পরীক্ষা দিবা। একটা চিঠি, একটা রচনা, 2 ঘন্টা সময়, হিউজ টাইম। পরে দেখবে এমন সময় তুমি লিখতেছো আর মানুষ ঘুমাইতেছে, বিরক্ত হয়ে যাচ্ছে, ঘুমাইতেও পারতেছে না, মানে কি করবে বুঝতেছে না, লেখা শেষ। মানে এটা কিন্তু একটা পেইন, তোমাকে আগে বেরোতে দিবে না সেন্টার থেকে। তো তাহলে তুমি আগে বেরোতে পারবা না, আগে শেষ করে লাভ কি তাহলে? তো এই কারণে প্রথমে তুমি 15 মিনিট, দরকার হলে ম্যাক্সিমাম 15 মিনিট, 15 মিনিট সময় নিয়ে তুমি এই সব পুরো প্ল্যানটা করবে যে এই 12টা বুলেট পয়েন্টে কি কি তুমি লিখবা। তারপর যখন তুমি ওই পয়েন্ট গুলো সামনে রেখে চিঠিটা লেখা শুরু করবে, অটোমেটিক্যালি তোমার লেখাটা গোছানো হয়ে যাবে এবং টাইম কম লাগবে, অনেক টাইম কম লাগবে, কারণ তুমি 15 মিনিট অলরেডি ইনভেস্ট করে ফেলছো। তাহলে স্বাভাবিক হিসেবে আমাদের প্রথম প্রশ্ন আছে কবে। তাহলে আমরা কবের উত্তরটা কি লিখবো সেটা আমাদেরকে ভাবতে হবে। শায়ানের কি মনে আছে কবের উত্তরে কি লিখতে হয়? স্যার ডেট, একটা ডেফিনিট ডেট লিখতে হবে, ডে সহ। হুম, আমরা ডে, হ্যাঁ ডে সহ লেখাটাই বেটার, না লিখলেও অসুবিধা নেই, কিন্তু কবের উত্তরে অবশ্যই একটা ডেট লিখতে হবে, যে ডেটটা একটা মানে সলিড একটা ভ্যালিড ডেট লিখতে হবে। যে ধরো হতে পারে 31/7/2026। আচ্ছা লেখো, কোনো অসুবিধা নেই, এভাবেও লিখতে পারো, অন্যভাবেও মাসের নাম উল্লেখ করেও লিখতে পারো, অসুবিধা নেই। কিন্তু কবে, এই প্রশ্নটার উত্তরে তোমাকে অবশ্যই একটা তারিখ লিখতে হবে, একটি তারিখ লিখতে হবে। দেখেন এটা কিন্তু আমরা কিন্তু ভুলে যাই, আমরা কিন্তু অনেকে লিখে ফেলি গত শুক্রবার। মানে এটা খুবই কমন একটা টেন্ডেন্সি আমাদের, যে আমি আর ভাইকে বললাম ভাইয়া আমি গত শুক্রবার ক্যাম্পিং করে আসলাম কিংবা ক্যাম্পিং এ গিয়েছিলাম। আরে বাবা গত শুক্রবার মানে লাস্ট ফ্রাইডে, কোন লাস্ট ফ্রাইডে? লাস্ট ফ্রাইডে তো অনেকগুলো হতে পারে। তো এই জন্য একটা তারিখ লিখে দিলে আমাদের বেটার হবে। তারিখটা ওই যে ও যেভাবে বললো 31/7/2026, এভাবেও লিখতে পারো তুমি। 7ই অগস্ট, এই 31 অগস্ট, আগস্ট বলি আমরা বাংলাতে, আগস্ট 2026, এটাও বলতে পারো, অসুবিধা নেই। তোমার যেটা বললে সুবিধা হয় তুমি সেইভাবে করে ডেটটা লিখবা, অবশ্যই ডেটটা মেনশন করবা এবং ইয়ারটা ঠিক রাখবা। তুমি বললা যে স্যার এটা তো বানায় লিখতেছি, আমার মন চাইলো আমি 2018 দিয়ে দিই। না, 2018 দিবা না, এখানে এই সময়কার একটা জিনিস দিবা। আর একটু ভালো যারা একটু ভাবে তারা বুঝবে, গ্রীষ্মের ছুটিতে মানে কি সামার ভ্যাকেশনে। তো সামার ভ্যাকেশন ঠিক আছে, আগস্ট মাস হইতেই পারে, মে মে জুন জুলাই আগস্ট এগুলো হতেই পারে। আগস্ট কিন্তু আসলে সে হচ্ছে সামার ভ্যাকেশন থাকে অনেক জায়গায়, বাট সামার ভ্যাকেশন আগে হলে ভালো হয়। তো তোমরা এরকম কোন একটা টাইমে ওইটাও দেখে লিখবা কবের উত্তরটা। শায়ন বলতেছিল বারটা বলে দিলে ভালো, অবশ্যই 31 আগস্ট, যে বার ছিল ধরো বৃহস্পতিবার, আই এম নট শিওর কি বার ছিল, ধরলাম বৃহস্পতিবার, ঠিক আছে। তো বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম, তাহলে কবের উত্তরটা হয়ে গেল। আমরা জাস্ট আগে পয়েন্ট গুলো ভাববো। এইটা যে আমি লিখলাম কবে সময় সমান দিয়ে এইভাবে লিখতেছি, তুমি কখনোই এইভাবে লিখবা না, তুমি জাস্ট ডেটটা লিখবা, একদম হালকা করে ডেটটা লিখবা যে এই ডেট, তারপরে বলতেছে কোথায়, তারপর তোমাকে একটা লোকেশন সেট করতে হবে। সামার ক্যাম্পে গেছিলা, সামার ক্যাম্প করছিলা, কোথায় গেছো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। চাইলে এটা করা যেতে পারে, তুমি যদি খুব স্পেসিফিক লোকেশন বলতে চাও, যে ধরো কোন একটা মেলা হয়েছে কিংবা কনসার্ট হয়েছে তোমার এলাকায়, তখন কিন্তু তুমি তোমার এলাকার একটা নাম, যে কোনো নাম দিতে পারো। একটা কোনো, ঢাকার ভিতরে কত জায়গা আছে, আমরা কি সব জায়গার নাম জানি? আমরাই সব জায়গার নাম জানি না। অনেক জায়গায় হঠাৎ করে একটা নাম বললে বলবো যে এটা কোথায় বলতো, আমরা বলে দিব মনে হয় চট্টগ্রাম, কিন্তু আসলে ঢাকার ভিতরেই, কারণ জায়গা অনেকগুলো আছে। তো ঠিক ওই রকম স্পেসিফিক জায়গা লেখার ক্ষেত্রে আমরা চাইলে একটু বানায় লিখতে পারি, একটা রহমতপুর, রতনপুর, একটা গ্রামের নাম আমরা বানায় দিতে পারি, একটা শহরও বলতে পারি, যে কিংবা মিরপুর বলে যে কোনো একটা জায়গা বলে দিলাম যে এটা কেউ কিন্তু দেখতে আসবে না,
কিন্তু মানে যদি এরকম হয় যে আমি একটা ট্রিপে গেলাম, সমুদ্র সৈকত দেখতে গেলাম, এখন তুমি বাংলাদেশ থেকে সমুদ্র সৈকতে যদি নতুন একটা নাম বের করো, মানে কুয়াকাটা আর হচ্ছে এই কক্সবাজার বাদে যদি আর কোনো জায়গা নতুন, আরো কয়েকটা জায়গা আছে, কিন্তু ওই কয়টা জায়গা বাদে যদি তুমি একটা নতুন নাম রাখতে চাও, মিরপুর সমুদ্র সৈকত, তো এইটা কিন্তু হবে না, এবং এটা লেখা ঠিক না, এটা ভ্যালিড হচ্ছে না। বলতে পারো যে স্যার খাতা তো হয়তো বা ইন্ডিয়ার মানুষের, ইন্ডিয়ার মানুষ তো জানে না, কিন্তু আমাদের কাজ এটা না। উনি জানে কি জানে না সেটা দেখার কাজ না। আমি লিখতেছি ভাই, আমার বেসিক এইটুকু জানা থাকা লাগবে যে কিছু ইনফরমেশন আমাকে ঠিকঠাক মতো দিতে হবে। তো এখানে আমরা ধরলাম, এখানে বলা নাই আমরা কোথায় গেছি ক্যাম্পিং করতে, কিন্তু মানুষ কিন্তু ক্যাম্পিং করার জন্য পাহাড়কে খুব পছন্দ করে। তো পাহাড় আমাদের দুইটা জায়গায় আছে। কেউ কি বলতে পারবেন কোন কোন জায়গায় পাহাড় আছে বেসিক্যালি বাংলাদেশে? খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জি, সিলেট, জি, পার্বত্য চট্টগ্রামে তো আপনার খাগড়াছড়ি পড়ে। জি, 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 তো আপনার এই দুইটা বললেই হইতো, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট। না, রংপুরের বর্ডারের ওখানে মানে হিমালয়ের কাছাকাছি ওই জায়গাটার না নাম ভুলে গেছি, বাট ওইখানেও পাহাড় আছে। হ্যাঁ, ওই দিকটাতেও আছে, আমাদের ইসের দিকে টাঙ্গাইল, তারপর হচ্ছে উম ও টাঙ্গাইল, হ্যাঁ স্যার, ভুলে গেছি, আমার জামালপুর। নানা বাড়ির ওইদিকেই পাহাড়। স্যার আমার নানা বাড়ি আবার টাঙ্গাইল, ওই পাহাড়ের ওই জায়গায় হ্যাঁ, ওইদিকে পাথর আছে। হাতে। হ্যাঁ, ওইখানেও আছে। তো পার্বত্য চট্টগ্রাম হতে পারে, সিলেট হতে পারে, অন্যগুলো আছে, ওই জায়গাগুলোতেও আছে কিছু, কিন্তু বেসিক্যালি পাহাড় বলতে যে, তাও সিলেটেও তেমন পাহাড় নাই, সব বড় বড় পাহাড়গুলো পার্বত্য চট্টগ্রাম। তাহলে আমরা এরকম কোন একটা জায়গা নিলাম, কোথায় গিয়েছিলাম, পার্বত্য চট্টগ্রাম, মানে রাঙামাটি, বান্দরবন, এগুলো লিখতে পারবো, সিলেট লিখতে পারবো, মৌলভীবাজার লিখতে পারবো, সিলেটের একটা জায়গা মৌলভীবাজার। তো এরকম কোন একটা নাম তুমি সেট করে নেবা, যেহেতু এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম লিখতেছি না, আমরা পরে টোরে আলোচনা করে তারপর লিখতেছি। তো যখন লিখবো তখন আমরা লোকেশনটা একটু জেনে বুঝে লিখে নিব, কারণ এই টাইপের কোন একটু প্রশ্ন আসতেই পারে 27-এ, তাহলে আমাদের পড়া থাকলে তখন আমরা একটু ভালো লিখতে পারবো। তাহলে কবে গেল, কোথায় গেল, এটা আমরা লিখে নিলাম। চাইলে আরেকটু লিখতে পারেন, সিলেটের মৌলভীবাজারে গিয়েছিলাম, কিংবা শ্রীমঙ্গলে গিয়েছিলাম, এভাবে লিখতে পারি, অসুবিধা নেই। তো কতদিনের জন্য ক্যাম্পিং করেছিলেন? তো ক্যাম্পিংটা কতদিনের জন্য করেছিলেন, এখন আমরা এটাও আমরা জানি যে নর্মালি কতদিনের জন্য মানুষ ক্যাম্পিং এ যায়। তুমি যদি বলো 15 দিন, 20 দিনের জন্য ক্যাম্পিং করতে গেছি, যায় না যে এটা না, অনেকেই যায়, কিন্তু এটার পরিমাণ অনেক অনেক কম। মানুষ বেসিক্যালি 2-3 দিনের ট্যুর দেয়, এখন যেটা দাঁড়াইছে বৃহস্পতিবার রাতে যায়, রবিবার সকালে এসে পড়ে, এইরকম ট্রিপটা বেশি হচ্ছে। মানে যতগুলো ট্রিপ হয় বাংলাদেশের ভিতরে, আমরা যারা যারা একটু ঘুরতে পছন্দ করে, তার ম্যাক্সিমাম মানুষ বৃহস্পতিবার রাতে যায়, সানডে রবিবার সকালে এসে অফিসে জয়েন করে, এমনও আছে একদম এসে ডাইরেক্ট অফিসে ঢুকে যাচ্ছে, এরকমও আছে। তো আমরা ধরলাম এরকম না, আমরা 5 দিন ধরলাম। তুমি চাইলে আরো কয়েকদিন কম বেশি করতে পারো, এটা তোমাদের ইচ্ছা তোমরা কয়দিন লিখবা, কিন্তু কতদিন আমি ধরলাম 5 দিন। 3 দিন লিখলেও হয়তো, কারণ আমাদের 3টা পয়েন্ট লিখতে হচ্ছে, তাই না? তাহলে কবে, কোথায়, কতদিনের জন্য ক্যাম্পিং করেছিলে, এটা আমরা লিখে ফেললাম। সেখানে যে 3টি অভিজ্ঞতা তোমার কাছে খুব মজার ছিল, 3টা অভিজ্ঞতা, এগুলো তোমরা অবশ্যই তোমরা বানাবা, অসুবিধা নাই। আমি আমার মতো বানায় যাচ্ছি, আমরা আলোচনা করতে পারতেছি না কারণ তাহলে আমাদের টাইম অনেক বেশি লেগে যাবে। অন্য সময় অন্য কোনো টপিক নিয়ে তোমাদের কাছ থেকে শুনবো, কিন্তু এখন আমি এগুলো একটু দ্রুত চাই। ঠিক আছে, তো অভিজ্ঞতা 3টা, একটু ডিফারেন্ট ডিফারেন্ট 3টা অভিজ্ঞতা বানানোর চেষ্টা করবা, সেম টাইপের অভিজ্ঞতা না করলেই ভালো। তো অভিজ্ঞতার একটা সবচেয়ে বড় হতে পারে, এটাকে তুমি একটা অভিজ্ঞতা হিসেবে নিতে পারো ক্যাম্পিং এর, যে তুমি হয়তো বা টেন্ট করেছিলা। টেন্টের বাংলা কি সুজাইতা? টেন্টের মানে কি জানি বাংলা। এটার নাম, বাংলা জি, আর দাঁড়ান, কেউ? মনে করতে হবে। কে বললো? আবরা বললো? আচ্ছা, হ্যাঁ, আবরা বলে দিছে যে টেন্ট হচ্ছে তাঁবু। তো আমরা তাঁবু তাঁবু তৈরি করে থাকা, এটা কিন্তু, তাঁবুকে টেন্ট বলে? তাহলে তুমি কি ভাবতা? স্যার আমি ভাবতাম একটা ছোট একটা ঘর। ওইটা টেন্টের মতো ঘরই, ঠিক আছে, যাই হোক। তো তাঁবু তৈরি করে থাকা মানে তুমি পাহাড়ে গেলা, ক্যাম্পিং এ গেলা, ক্যাম্পিং করতে গিয়ে সেখানে তাঁবু তৈরি করে থাকলা, এটা এটা একটা মানে ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হতে পারে, যেমন আমার লাইফে এখনো হয় নাই, আমি এখনো জীবনে কখনো তাঁবুতে থাকিনি, ঠিক আছে। তো তাহলে তাঁবু তৈরি করে থাকা একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে, আমরা কিন্তু দারুণ অভিজ্ঞতা জানতে যাচ্ছি। তো এইটা হতে পারে। তারপর আমরা এইটা হতে পারে যে আমরা
বারবিকিউ করলাম সবাই মিলে, বন্ধুরা মিলে, এটা কমন ঘটনা, কিন্তু পাহাড়ের উপরে পাহাড়ে বসে ওই রকম রাতের বেলা বারবিকিউ করা, এটা একটা নতুন অভিজ্ঞতা হতে পারে। বারবিকিউ বানাতে এইভাবে লিখতে পারো, অথবা কারো যদি মন চায় এভাবেও লিখতে পারো, যেটা খুশি, দুইটাই ঠিক, দুইটাই ঠিক, বারবিকিউ অথবা বারবিকিউ একসাথে। বারবিকিউ করা। আরেকটা হইতে পারে যে উম, আরেকটা অভিজ্ঞতা হতে পারে পাহাড়ে ওঠা, এটা হতে পারে হাইকিং করলাম। অন্য কিছু মাথায় আসলে অবশ্যই তোমরা সেটা লিখতে পারো, মোস্ট ওয়েলকাম। অন্য স্যার কিছু এটা না স্কাউটিং এও সেম অ্যাপ্লিকেবল অলমোস্ট। মানে বুঝি নাই। স্কাউটিং করার সময় তো এগুলা কাজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ধরলাম, ওরকমই ক্যাম্পিংটা এরকমই করলাম ধরলাম। অন্য কিছু লিখতে পারো, বললাম তো, কোনো অসুবিধা নাই। তো তাহলে তাঁবু তৈরি করে থাকা, বারবিকিউ করা, পাহাড়ে ওঠা। আমি কিন্তু জাস্ট বুলেট পয়েন্ট গুলো বের করতেছি, এটাকে আমি আমার উত্তরে সাজিয়ে লিখবো। তাহলে অভিজ্ঞতা তিনটা হয়ে গেল। এরপর বলছে সেখানে কোন তিনটি ব্যাপার মানিয়ে নিতে তোমার বেশ কষ্ট হয়েছে। সেখানে কোন তিনটা ব্যাপারকে, মানে কি কি মানিয়ে নিতে কষ্ট হয়েছে। মানিয়ে নেওয়া, এক, মানিয়ে নেওয়া দুই, মানিয়ে নেওয়া তিন। এটা আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য লিখতেছি। আমি আবারও বলতেছি, তোমরা যখন লিখবে তখন এই পাশের কথাটা লিখবা না, জাস্ট সিরিয়ালে লিখে যাবা, পুরে একটা স্টার দিয়ে দিয়ে লিখে যাবা। তাহলে সবচেয়ে বেশি মানিয়ে নিয়ে নেওয়াটা হচ্ছে ঘুমানোটা, রাতে ঘুমানোটা একটু অবশ্যই, বা তাঁবুতে ঘুমানো আর নিজের ঘরে ঘুমানো তো অবশ্যই আলাদা ব্যাপার। রাতে ঘুমানোটা তোমাকে মানিয়ে নিতে হয়েছে। সবচেয়ে বেশি যে প্রবলেমটা আমি ফেস করি, সবাই ফেস করো, এটা হচ্ছে ওয়াশরুমের সমস্যা, এটা লিখতে পারো চাইলে। এন্ড হতে পারে খাবার নিয়েও সমস্যা হতে পারে। আমি সমস্যা লিখলাম, মানে জাস্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে কষ্ট হয়েছে ওয়াশরুমটা। এখন টেন্ট করছো, টেন্টের ওখানে তো ওয়াশরুম নাই, হতে পারে তোমরা যেখানে টেন্ট করছো তার আশেপাশে হোটেল ছিল, তোমরা ইচ্ছা করে টেন্টে থাকছো, হোটেল ভাড়া নিছো অবশ্যই, তো সেখান থেকে ওয়াশরুম ইউজ করা কঠিন ব্যাপার। স্যার তার মানে যদি যে ওয়াশরুম যদি ধরেন হোটেল টোটেল না থাকলো গভীর জঙ্গলের মধ্যে, তখন কি করবে? আচ্ছা, এটা কি সুবাইতা, তুমি কেন আজ এইটা আজারে প্রশ্নটা, মানুষ জানো না, মানুষ প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশে ওয়াশরুম করে। আচ্ছা, তো তাইলে সেইটা যারা এরকম অ্যাডভেঞ্চারাস তারা যে কি কি করে এটা তো তারাই জানে, তুমিও জানো, ঠিক আছে। এবং খাবারের সমস্যা তো তোমরা চাইলে অল্টারনেটিভ হিসেবে এটাও লিখতে পারো যে সবার সাথে অ্যাডজাস্ট করে থাকা, এটা একটা অসুবিধা। রাতে অন্ধকারে মশা, এটা একটা সমস্যা হতে পারে। ঘুমাতে পারতেছো না, এটা সমস্যা হতে পারে। আরো অনেক রকম কিছু মানিয়ে নেওয়ার সমস্যা হতে পারে, বা বেসিক আমি যেটা মনে করি ওয়াশরুম, খাবার এবং ঘুমানো, অনেকেরই এই তিনটাতে সমস্যা হয়, ঠিক আছে। আমার খুব বেশি হয় না, তবে মানে আমি সিক হয়ে যাই যদি আমি এইগুলো খুব প্রবলেমেটিক হয়, তখন দেখা যায় আমি দু একদিনে বেশি থাকতে পারি না, এরপর আমি সিক হয়ে যাই। তো তাহলে মানিয়ে নেওয়া ব্যাপারগুলো তুমি এই পয়েন্টগুলো আমরা নিতে পারি। কিন্তু শেষে এসে বলতেছে যে কোন তিনটি কারণে তোমার মনে হয়েছে এরকম ছুটি যাপন, মানে এরকম ক্যাম্পিং করাটা, ভ্যাকেশনে এরকম ক্যাম্পিং এ যাওয়াটা উপকারী। কোন তিনটা কারণে মনে হচ্ছে, তিনটা কারণ, উপকার, তিনটা উপকার লিখতে হবে। উপকার এক, উপকার দুই, এন্ড উপকার তিন। সবচেয়ে বড় যে উপকারটা হয়, প্রতিদিনের একঘেয়েমি থেকে মুক্তি। একঘেয়েমি মানে হচ্ছে একই কাজ রিপিটেডলি করা, মানে আমরা বোর্ড হয়ে যাই একই কাজ রিপিটেডলি করতে করতে। প্রতিদিন ক্লাস করতেছি, প্রতিদিন কোচিং এ যাচ্ছি, প্রতিদিন স্কুলে যাচ্ছি, একই পড়া, একই ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছি। তো এই প্রতিদিন একই কাজ করা, যেটাকে একঘেয়েমি বলে, সেটা প্রতিদিন এক কাজ না করলেও তুমি যদি বসে থাকো, তাহলে এইটাই প্রতিদিন বসে থাকাটা একঘেয়েমি হয়ে যাবে। তো তাহলে উপকার হচ্ছে এরকম ছুটি যাপনের সবচেয়ে বড় উপকারের দিকটা তোমার কাছে মনে হয় যে একঘেয়েমি থেকে মুক্তি পাওয়া যায়, সবচেয়ে বড়। তারপর কি হতে পারে, প্রকৃতির সান্নিধ্য। একটু কঠিন বানান লিখতেছি, শব্দ লিখতেছি। প্রকৃতির সান্নিধ্য মানে প্রকৃতির কাছাকাছি যাওয়া, কাছাকাছি যাওয়া। অবভিয়াসলি যত যাই বলো না কেন, আমরা প্রত্যেক মানুষ যে শহরকে খুব ভালোবাসে, যার না শহরের জীবন অনেক ভালো লাগে,
তারও সে শহরের এই মডার্ন লাইফ, মডার্ন ডিভাইস সবকিছু খুবই পছন্দ করে। গ্রামে গেলে সে বিরক্ত হয়। এরকম মানুষরাও আসলে কখনো যদি একটু চুপচাপ একটু নদীর পাড়ে বসে কিংবা একটু পাহাড়ের কাছে বসে গাছপালা দেখে, নদী দেখে, পুকুর দেখে, তার ভালো লাগে। এটা সে স্বীকার করুক আর না করুক, তার ভালো লাগবে। একা হলে মানে উইথ টিমে থাকলে সে বলবে ধুর এখানে কি হাঁটতে পারতেছি না, এই সমস্যা, রাস্তা ভালো না। কিন্তু আলটিমেটলি সে একা হলে একটু যদি অ্যাটেনশন দেয় তখন কিন্তু তার এটা ভালো লাগবে। কেউ কি কিছু বলতে যাচ্ছে নাকি? স্যার একঘেয়েমি মানে কি? একঘেয়েমি মানে একই কাজ বারবার করা, রিপিটেডলি ও এক কাজ করতে থাকা, সেটা থেকে যে বোরিংনেসটা হয় সেটাকে একঘেয়েমি বলে। রিপিটেডলি এক কাজ করা, ঠিক আছে, মানে পড়া, প্রতিদিন পড়া, প্রতিদিন পড়ানো, প্রতিদিন ক্লাস স্যার করা। আপনি কি পড়াবেন? কি বুঝছি স্যার। কি বললো পড়ে সবাই? যাবেন একটু, মানে ও আরে অভিজ্ঞতা একটা আবার দেখবো। এটা আমি তো পাঠায় দিব। তাবু বারবিকিউ পাহাড়ে ওঠা। আচ্ছা, তো তাহলে প্রকৃতির সান্নিধ্য বা কাছাকাছি যাওয়া, এটা হতে পারে। আর একটা যেটা হতে পারে, যেহেতু বন্ধুদের সাথে গেছো, আমরা বন্ধুদের সাথে বেশি, ঠিক আছে, থাকি, ঘুরে ফিরি, কিন্তু একটা ট্যুরে গেলে বন্ধুদেরকে আরো ভালোভাবে আমরা জানতে পারি। বন্ধুরাও আমাদেরকে জানতে পারে, আমরা বন্ধুদেরকে জানতে পারি, এবং অনেক অনেক ইস্যু হয়, কখনো ঝগড়া হয়, আবার মিটমাট হয়। তারপরে দেখা যায় যে কেউ এটা অ্যাডজাস্ট করতে পারে, এটা পারে না, একজন খেপে যাচ্ছে, একজন খেপতেছে না, একজন স্যাক্রিফাইস করতেছে, মানে ভ্যারাইটি জানা যায় এবং এর ভেতর থেকে সম্পর্ক ডেভেলপ হওয়ার একটা চান্স থাকে। এটাও হইতে পারে যে তুমি একবার ট্যুরে যাওয়ার পর মনে মনে ডিসাইড করলে আজ জীবনে ওর সাথে আমি যাবো না ট্যুরে। এটাও হইতে পারে কখনো কখনো কারো ক্ষেত্রে। কিন্তু ইন জেনারেল, যে একটা ভালো টিমের সাথে যদি তুমি যাও তাইলে, এবং তারা যদি তোমার সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে, তখন কিন্তু আসলে সম্পর্কটা আর একটু ভালো হয় আর ডেভেলপ করে। আমরা জানি যে আচ্ছা ও তো ভাই এই ঝামেলাটা করে, ওরে খাবারটা আগে দিতে হবে, আচ্ছা ওকে আগে দিবে, এটা বাকিরা অ্যাডজাস্ট করে নেয়। তো এতে কিন্তু সম্পর্কটা বিল্ড আপ হয়। তো তাহলে এইটাও একটা বন্ধুদের সাথে সম্পর্ক উন্নতি করার জন্য কিন্তু একটা ভালো উপকারী দিক হতে পারে এই ধরনের ট্যুর। তুমি এই কথাগুলো এইভাবে বলবা যে আমি, আমার কাছে মনে হয় যে লাস্ট প্যারাতে, শেষ প্যারাতে গিয়ে তুমি এটা বলবা যে কিন্তু মানে এই যে সমস্যার কথাগুলো বললা, বলার পর বলবা যে কিন্তু তারপরও আবার মনে হয় এরকম গ্রীষ্মের ছুটি কিংবা শীতের ছুটিগুলোতে, মানে বড় বড় যখন আমরা একটা ছুটি পাই, সেই সময়গুলোতে এরকম সুন্দর ক্যাম্পিং আয়োজন করা উচিত। কারণ এর ফলে তিনটি কারণ কিন্তু আমরা বলবো না, আমরা জাস্ট বলবো কারণ এর ফলে আমরা প্রতিদিনের একঘেয়েমি থেকে একটা মুক্তি পাই, দৈনন্দিন জীবনের কাজের পেশার চাপ, মানসিক চাপ, এগুলো থেকে একটু মুক্তি পেতে পারি। পাশাপাশি প্রকৃতির কাছাকাছি যেতে পারি, প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি যেতে পারি, যা আমাদের মনকে সতেজ করে, আমাদের আনন্দ দেয় এবং আমাদের দুশ্চিন্তা দূর করে, আমাদের শারীরিক এবং মানসিক উন্নতি করে। এরকম কিছু কথা বললাম এবং লাস্টে বলবো যে এই লাইনটা বলার পরে বলবো এছাড়া যে বন্ধুদের সাথে আমরা এরকম ট্যুর দিয়ে থাকি, ক্যাম্পিং এ যেয়ে থাকি, সেই বন্ধুদের সাথে একটা আন্তরিক সম্পর্ক গড়ে ওঠার সুযোগ তৈরি হয়। তো তারপর তুমি তোমার ভাইকে বলবা যে আশা করি তুমিও হয়তোবা, তুমি বিদেশে আছো, প্রবাসে মানে হচ্ছে বিদেশে আসতেছে, তো তুমি হয়তোবা তোমার এই প্রবাসের জীবনে কিংবা তোমার বন্ধুদের সাথে তুমিও হয়তোবা ঘুরতে যাও, আশা করি এরকম ঘুরতে যাওয়ার গল্প আমাকে বলো। অথবা তুমি যদি ঘুরতে না যাও, মানে ঘুরতে যাওয়ার কথা না বলো, তাহলে বলবো তুমিও সময় পেলে, তুমি, আমি জানি তুমি অনেক ব্যস্ত, কিন্তু তুমি সময় সুযোগ পেলে তোমার বন্ধুদের সাথে এভাবে ঘুরতে যাও, দেখবা অনেক ভালো লাগবে। আজ আর নয়, ভালো থেকো, ইতি তোমার বন্ধু, এই তোমার ভাই, তোমার ছোট ভাই, তোমার ছোট বোন, লিখে দিলাম। তো তাহলে ওভাবে করে তুমি ফোর্থ প্যারা মানে কনক্লুশনটা লিখে দিলাম। কনক্লুশনের মেইন টার্গেটটাই থাকে আজ আর নয়, ভালো থেকো। কিন্তু এই টপিকের সাথে মিল রেখে তুমি আরেকটা লাইন অ্যাড করতে পারো, যে তুমি ওকে অ্যাডভাইস করতেছো তোমার ভাইকে যে সেও যেন ট্যুরে যায়। তবে এটা দেখতে হবে ওয়ার্ড লিমিট যেন অনেক বেশি না হয় যায়। তাহলে এই পয়েন্ট গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক টাইম দিচ্ছি না, মানে এই পয়েন্ট গুলো কিন্তু আমরা অনেক বেশি বেশি কথা লিখতেছি না, কিন্তু এই জায়গায় একটু বেশি কথা লিখতে হবে। তাঁবুটা তৈরি করার সম্পর্কে তুমি একটা গল্প বললা, কিভাবে তাঁবু তৈরি করলা, তাঁবু তৈরি করা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল অথবা, কিন্তু এই পুরো তাঁবুটা তৈরি করা এবং এখানে থাকাই একটা দারুণ অভিজ্ঞতা। বারবিকিউ করলাম মানে একদম গ্রীষ্মের রাত, কোনো মেঘ নাই, আকাশে মেঘ নাই, হালকা গরম আছে, তো পাহাড়ে একটু গরম কম,
তো এরকম অন্ধকার রাতে সব বন্ধুরা মিলে নিজের হাতে একদম বারবিকিউ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা নিজেরা করা এবং একসাথে খাওয়া, আড্ডা দেওয়া, গান গাওয়া, এটা খুব দারুণ অভিজ্ঞতা। তারপরে যে একদিন হয়তো বা এই 5 দিনের কোনো একদিন হয়তো বা তোমরা পাহাড়ে উঠেছিল ঘন্টা খানেক, 2, 3, 4 ঘন্টা হয়তো বা হাইকিং করা লাগছিল, পাহাড়ে উঠছিলা। তো পাহাড়ে উঠা নিয়ে তোমার একটা মজার অভিজ্ঞতা যে এত উঁচু পাহাড়ে কখনো উঠা হয় কিংবা এরকম কিছু একটা বলে তুমি এই জায়গাটার বর্ণনাটা তুমি দিবা, এতে তোমার একটু জায়গা বেশি লাগবে। এই প্রথম 3টা পয়েন্ট তুমি বেসিক্যালি দিয়ে দিচ্ছ, কবে গেলা, কোথায় গেলা, কতদিন গেলে, এটা তুমি ইন্ট্রোডাকশনে দিয়ে দিচ্ছ। আশা করি ভালো আছো। আজকে তোমাকে একটি মজার ঘটনা বলবো, সেখান থেকে তুমি এই ইনফরমেশন গুলো কভার করে ফেলতেছো। সেকেন্ড পয়েন্টে গিয়ে কিন্তু মানে বডি অফ দা রাইটিং এর লেটারের কিন্তু সেকেন্ড প্যারাতে কিন্তু তুমি মানে বডি অফ দা ইন্ট্রোর পরে যে বডি সেইখানে কিন্তু তুমি এটা একটু ডিটেইলে লিখতেছো। তারপর চাইলে এই ডিটেলের সাথে তুমি এটা লিখে দিতে পারো, কিন্তু কিছু বিষয় মানিয়ে নিতে অসুবিধা হয়েছে, অথবা এটাকে আলাদা প্যারা করে নিতে পারো, অসুবিধা নেই, এটা তোমার ইচ্ছা। 3টা প্যারা করবো না 4টা প্যারা করবো, এটা তোমার ইচ্ছা, আবার এর বেশি না। তো এইভাবে করে তোমরা এই চিঠিটা লিখতে পারো। চিঠির জন্য আমাদের অনেকটা টাইম লেগে গেল, কিন্তু আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন জাস্ট যে কাজটা করতে হবে, এখানে কিছু ইনফরমেশন তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু ঠিক এগুলো যেন কনফার্ম থাকে, এই কটা ইনফরমেশন যেন থাকে, সেইভাবে তোমাকে চিঠিটা লিখতে হবে। 150, 60, 70 তোমার ইচ্ছা। লেস দেন 200, অবশ্যই 120-এর বেশি লিখতে হবে, কিন্তু লেস দেন 200। আরেকটা টপিক একটু বলে দেই, যদিও পুরোটা শেষ করতে পারলাম না। আমি যেটা করব, থার্সডে ব্যাচে যখন ক্লাস নিব তখন ওদেরকে আগে এইটা পড়াবো। তাহলে আগে ওদের এইটা পড়ালে যেটা হবে, এই রেকর্ডিং ওরা পাচ্ছে, তোমরা আবার ওই রেকর্ডিংটাও পাবা। তখন তোমরা 2টা রেকর্ডিং এ সব ইনফরমেশন গুলো ঠিকঠাক মতো পাবা। তোমার এলাকাটিকে বসবাসের পক্ষে আদর্শ করে তুলতে, আমি একদম চলে গেলাম, চিঠি নিয়ে আর বেশি আলোচনা করলাম না। ফরম্যাট তোমরা জানো আশা করি। কালকে দরকার হলে আবার একটু বলে দিব। তো এখন আমি প্রতিবেদনের টপিকটাতে চলে যাই। তোমার এলাকাটিতে কে বসবাসের পক্ষে আদর্শ করে তুলতে পৌর কর্তৃপক্ষ এলাকাবাসীর কাছে পরামর্শ আহ্বান করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে তুমি স্থানীয় এক পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। এতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। তোমার এলাকার প্রধান 3টি সমস্যা, এর ফলে এলাকাবাসীর দৈনন্দিন জীবনে কোন 3টি বিঘ্ন ঘটছে, কোন 3টি উপায়ে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব, এর ফলে এলাকাবাসীর জীবনযাত্রার মান কোন 3টি উপায়ে উন্নত হতে পারে। তার মানে এলাকার সমস্যা নিয়ে লিখতে বলা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে, এখানেও কিন্তু একটা কি ওয়ার্ড আছে, কি কি থিম আছে, যেটা নিয়ে তোমাকে কথা বলতে হবে। তোমার এলাকাটিকে বসবাসের পক্ষে আদর্শ করে তুলতে পৌর কর্তৃপক্ষ এলাকাবাসীর কাছে পরামর্শ আহ্বান করেছে। একটা আদর্শ এলাকা মানে একটা আইডিয়াল এলাকা তৈরি করতে বলতেছে, মানে যখন সব কোনো একটা এলাকায় কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক মতো আছে, সেটাকে কিন্তু একটা আদর্শ এলাকা বলা যেতে পারে। তো সেই এলাকাটাকে আদর্শ করার জন্য পৌর কর্তৃপক্ষ, পৌর বলতে বেসিক্যালি আগে পৌরসভা বলতো, এখন সেটাকে সিটি কর্পোরেশন বলি আমরা। সিটি কর্পোরেশনের কথা এখানে বলা হচ্ছে, আগের কোশ্চেন থেকে এখানে পৌর কর্তৃপক্ষ লিখছে। তো সিটি কর্পোরেশন এলাকাবাসীর কাছে পরামর্শ আহ্বান করেছে। এলাকাবাসীকে বলছে, আপনারা বলেন যে আপনাদের এলাকায় কি কি করলে আপনাদের এলাকাটা খুব আইডিয়াল এলাকা হয়ে উঠবে, আপনার একটা অ্যাডভাইস দেন আমাদেরকে, পরামর্শ মানে অ্যাডভাইস। আহ্বান করছে মানে চাইছে, জানতে চেয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে তুমি স্থানীয় এক পত্রিকায়, তুমি এখন এলাকাবাসীর হয়ে, তুমি জানো, তুমি এলাকায় থাকো, তুমি এলাকাবাসীর কি কি ডিমান্ড এগুলো তোমার সম্পর্কে তোমার জানা আছে, তুমি এগুলো জেনে একটা পত্রিকায় লিখবা। কারণ কি, আলটিমেটলি পত্রিকা পাবলিশ হলে এলাকাবাসীর মানুষও পড়তে পারলো, যারা কর্তৃপক্ষের লোক আছে তাদের কাছেও গেল জিনিসটা, পত্রিকাটা তাদেরকে দিয়ে তারা পড়ে নিতে পারলো। এতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবা। অবভিয়াসলি এখানেও 12টা পয়েন্ট আছে। তো তোমার এলাকার প্রধান 3টি সমস্যা, এর ফলে এলাকাবাসীর দৈনন্দিন জীবনে কোন 3টি বিঘ্ন ঘটছে, কোন 3টি উপায়ে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব, এর ফলে এলাকাবাসীর জীবনযাত্রার মান কোন 3টি উপায়ে উন্নত হতে পারে। তো অবভিয়াসলি এখানে কিন্তু সবগুলো ইনফরমেশন গুরুত্বপূর্ণ। কোন 3টি সমস্যা, সমস্যা 3টা নিয়ে কথা কিন্তু আমরা খুব শর্টকাটে বলে দিতে পারবো, 3টা সমস্যার নাম বলে দিলেই হলো। এবং এর ফলে জীবনে কি 3টি বিঘ্ন ঘটতেছে, বিঘ্ন মানে হচ্ছে বাধা, মানে অসুবিধা। বিঘ্ন বলতে আমরা বলতে পারি, এখানে আছে, এখানে লিখি, বিঘ্ন শব্দের অর্থ হচ্ছে
বাধা, আচ্ছা বাধা এটা হবে। প্রতিবন্ধকতা একটু কঠিন শব্দ, প্রতিবন্ধকতা। আর সহজ শব্দ হচ্ছে অসুবিধা। এইখানে আসলে বিঘ্ন বলতে অসুবিধা বোঝানো হচ্ছে, বাধা বোঝানো, ব্যারিয়ার বোঝাচ্ছে। তো এখানে যে কোনো একটা অর্থ লিখলেই কিন্তু অর্থটা হইতো। তাহলে কোন তিনটি বিঘ্ন ঘটছে, কোন তিনটি উপায়ে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব, কি কি উপায় নিলে এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো। তাহলে অবভিয়াসলি দেখো, প্রশ্নে ছিল এলাকাটাকে একটা আদর্শ এলাকা করে তুলতে হবে। তাহলে আদর্শ এলাকা কেমনে হবে সমস্যাগুলো সলিউশন করলে? তাহলে কিন্তু তোমার এই যে 3 নাম্বার বুলেট পয়েন্টটা, এইটাকে বেশি ফোকাস করতে হবে। এই জায়গায় বেশি মানে তোমার বেশি কথাবার্তা লিখবা। সমস্যা তিনটার কথা তো নর্মালি বলে যাবা, এর ফলে কি কি অসুবিধা হইতেছে, যে এই এলাকার মানুষের কি কি সমস্যা, সেগুলো তুমি একটু বললা। কিন্তু অত বেশি এক্সপ্লেন করার দরকার নেই, এমনি আমরা বুঝবো যে এই সন্ত্রাসী সমস্যা মানে সিকিউরিটির অভাব আছে, নিরাপত্তার অভাব আছে হতে পারে, তারপর তোমার কারেন্ট বিদ্যুৎ যেটা নিয়ে তুমি বললা আর কি, সেইগুলোতে কি কি অসুবিধা হচ্ছে এটা খুব সহজেই বোঝা যায়। তো এখানেও কিন্তু এলাবোরেট করার কিছু নাই। বাট 3 নাম্বার পয়েন্টে এইগুলোর সমস্যার সমাধানটা কিভাবে হতে পারে, কারণ এটা অনেক ভাবে সমাধান হতে পারে। পুলিশ একভাবে ভাবতেছে, তুমি আরেক ভাবে ভাবতেছো, পৌর কর্তৃপক্ষ আরেক ভাবে ভাবতে পারে। তো এই জায়গাটাকে কিন্তু এক্সপ্লেন করার জায়গা আছে, তুমি বলার জায়গা আছে যে এই এই কাজগুলো করলে কিন্তু এলাকাটা অনেক ভালো হয়ে উঠবে। তো থার্ড পয়েন্টটাকে এখানে বেশি গুরুত্ব দিতে হবে। এবং যখন তুমি এটা নিয়ে সুন্দর করে বললা, তখন লাস্ট প্যারা দিকে তুমি কিন্তু ইজিলি বলতে পারতেছো যে এগুলো যদি আসলে সলভ হয়ে যায় তখন কিন্তু জীবনটা অনেক সুন্দর হবে, তখন এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আমরা মানে জীবনটা আরো উন্নত হবে, সেটা কিন্তু বলে দিতে পারবো। তো এই যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো আমি আপাতত দিচ্ছি না। বৃহস্পতিবার যখন ওদের ব্যাচে ক্লাস নেবো তখন আগে এটা দিয়ে শুরু করবো, তাইলে ওরা হচ্ছে তখন তোমরা এই পয়েন্টটা পেয়ে যাবে। আর এই এই ক্লাসের রেকর্ডটা ওরা তো পেয়ে যাচ্ছে। তো তাইলে আমাদের পেপার 1 সেকশন এ শেষ হয়ে যাচ্ছে। তো আমি এখানে যেটা বলবো এখন তোমাদেরকে, লাস্ট প্রায় আমাদের 10 মিনিটের মতো আছে, 10 মিনিটে সব লেখা সম্ভব না। 10 মিনিটে আমি যেটা বলবো, এই রিপোর্টটা আসলে কিভাবে লিখতে হয়। রিপোর্ট লেখার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানার আছে। চিঠি আমরা খুব জানি, কিন্তু প্রতিবেদন আমরা যে খুব বেশি জানি তা না। রিপোর্ট আমরা বলতে পারি এটাকে রিপোর্ট, প্রতিবেদন মানে রিপোর্ট লেখা। রিপোর্ট বলতে বেসিক্যালি আমরা যে কোনো আর্টিকেল যেগুলো পড়ি, নিউজ মিডিয়া রিলেটেড যে আর্টিকেল গুলো পড়ি, সেগুলোকে আমরা রিপোর্ট কিংবা প্রতিবেদন বলতে পারি। আর এমনি যে রাইটাররা যা লেখে সেগুলোকে আমরা আর্টিকেল বলি, জাস্ট আর্টিকেল হিসেবে বলি যে কোনো বিষয় নিয়ে সে আর্টিকেল লিখছে। সিরিয়াস প্রেজেন্ট ইস্যু নিয়েও আর্টিকেল লেখা হয়, সেগুলোকে আমরা আসলে রিপোর্ট বলি। তো তাহলে এই যে রিপোর্ট আমরা লিখবো, এইটা হতে পারে পত্রিকায় ছাপানো, হতে পারে কারো কাছে সাবমিট করা হচ্ছে, হতে পারে অনলাইনে পাবলিশ হতে পারে। যেখানেই পাবলিশ করা হোক না কেন, রিপোর্টের টার্গেটটা থাকে হচ্ছে হলো গিয়ে অডিয়েন্সের কাছে যাওয়া, মানে রিডারের কাছে যাওয়া। তুমি যারা পড়ে, যারা পড়বে তাদের কাছে যাওয়া। তো যারা পড়ে, যারা পড়বে তাদেরকে তো তোমার বুঝায় উঠতে পারতে হবে। তুমি খুবই ভালো রাইটার, তুমি খুবই ভালো বাংলা কিংবা ইংলিশ পারো, কিন্তু এতই ভালো পারো যে সবাই পড়ে বুঝে না তোমার সেন্টেন্স গুলা। তুমি এত সুন্দর সুন্দর কঠিন কঠিন জটিল জটিল সেন্টেন্স লিখতে পারো যেগুলা পড়ে মানুষ বুঝে না, তাহলে কিন্তু রিপোর্ট ফেল। ঠিক আছে, রিপোর্টে কিন্তু সার্থকতা নাই, সাকসেস হচ্ছে না। যে কারণে ইংলিশ রিপোর্ট কিন্তু অনেক টাফ থাকে না। নর্মালি তোমরা যদি একটা রাইটারের বই পড়ো আর যদি রিপোর্ট পড়ো, দেখবে রিপোর্ট সহজ ইংলিশে, বাংলাতে তো সেম। বাংলার রিপোর্টের ভাষাটা খুব সহজ হবে এবং অডিয়েন্স পড়তে পারবে, বুঝতে পারবে। তো প্রথমত যেটা করা লাগে রিপোর্টের ক্ষেত্রে, প্রতিবেদনে একটা শিরোনাম লিখতে হবে। শিরোনাম যেটাকে আমরা বলি হেডলাইন কিংবা বাইলাইন, এরকম কিছু শিরোনাম, হেডলাইন মানে প্রথম যে লাইনটা থাকে সেই লাইনটা তোমাকে লিখতে হবে। এটা তুমি লেখার চেষ্টা করবা মাঝখান থেকে, খাতার মাঝখান থেকে লিখবা। যেমন ধরো যদি তুমি এইখানে লিখতা, তাহলে এখানে টু লিখে এই যে এইখানে এই মাঝখান লাইনটা, এই প্রথম লাইনটা লিখে এই মাঝখান দিয়ে একটু সুন্দর করে, ওভার রাইটিং করার দরকার নেই, একবারে লিখবা, কিন্তু সুন্দর করে মাঝখান থেকে তুমি রিপোর্টের হেডলাইনটা লিখে ফেলবা। চাইলে নিচে একটা আন্ডারলাইন করে দিবে, লেখার পর একটা আন্ডারলাইন করে দিবে, তারপরে একটা লাইন গ্যাপ দিয়ে তারপর লেখা শুরু করবা। তো তাহলে এই হেডলাইনটা লিখবা। হেডলাইনের ক্ষেত্রে ডিমান্ড হচ্ছে
রিয়েল হেডলাইন গুলো রিপোর্টের খুবই আই ক্যাচি হয়, মানে পড়ে মনে হয় এই কি হয়েছে রে ভাই পড়ি তো, এরকম একটা ইচ্ছা হয়। কিন্তু আমাদের এত কিছু করার দরকার নেই, এই পড়ি তো এরকম কিছু হওয়া লাগবে না। আমরা যে রিপোর্টটা লিখবো সেটা জাস্ট টপিকের সাথে মিল রেখে একটা হেডলাইন লিখে দিব, যে এলাকা আদর্শ এলাকা গড়ে তোলার জন্য করণীয়। তো তাইলে কি হইতে পারে, যে তুমি যে আদর্শ এলাকা হয়ে উঠুক মিরপুর কিংবা পল্লবী কিংবা এরকম একটা কোনো জায়গার নাম বললা, কিংবা পল্লবীকে আদর্শ এলাকা করতে চাই, মানে এরকম যে কোনো একটা কথাবার্তা লিখে তুমি ছোটখাটো, খুব বেশি বড় না, ফুল সেন্টেন্স না হাফ সেন্টেন্সে তুমি এটা লিখে দিতে পারো। তারপরে একটা গ্যাপ দিলা, দিয়ে জাস্ট টার্গেট থাকবে 4টা প্যারাগ্রাফ লেখা, সুন্দরভাবে তুমি 4টা প্যারাগ্রাফ লিখো। আমাদের ওয়ার্ড লিমিট কম, আমরা 200 এর মধ্যে লিখবো, তাহলে আর কয়টা প্যারাগ্রাফ? 4টা প্যারাগ্রাফ আমরা দিয়ে দিব। এই 4টা প্যারাগ্রাফে আমাদের থাকবে এই যে 4টা বুলেট, এলাকার সমস্যা, কি কি অসুবিধা হচ্ছে, সলিউশন হলে লাইফটা কিভাবে ডেভেলপ হবে। তো তাহলে এই 4টা এইভাবে আমরা 4টাই লিখে দেবো। অবশ্যই এখানে একটা ইন্ট্রো লাইন থাকা লাগবে, জাস্ট একটা লাইনে আমাদের ইন্ট্রো হবে, ইন্ট্রো লাইন থাকবে, ইন্ট্রো প্লাস ফার্স্ট বুলেট পয়েন্ট, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড, এখানে দিচ্ছি থার্ড, এখানে দিচ্ছি 4 প্লাস কনক্লুশন এক লাইনে দিয়ে দিচ্ছি, কনক্লুশনটা এক লাইনে দিয়ে দিচ্ছি যে আমরা আশা করি পৌর কর্তৃপক্ষ খুব দ্রুতই এই এই সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হবে এবং এই এলাকায় আদর্শ এলাকা করার জন্য কাজ করবে, এবং আমাদের এলাকাটি খুব কম সময়ের মধ্যে একটি আদর্শ এলাকা হয়ে উঠবে, এরকম একটা বক্তব্য দিয়ে শেষ করে দেবে। আর ফোর্থ পয়েন্টটা থাকবে তার আগের লাইনে, মানে জীবনটা কিভাবে, এলাকার মানুষের লাইফ স্টাইলটা কিভাবে উন্নত হবে। তো এইভাবে তুমি লিখে যাবে। এখানে যেহেতু বলছে এলাকাবাসীর পক্ষ থেকে তুমি লিখতেছো, তার মানে তোমার পার্সোনাল কোনো কথাবার্তা বলার দরকার নেই। তোমার নিজে মনে হয় এই এলাকাটা ভালো না, ফালতু, এই এলাকায় এই নাই সেই নাই, কিন্তু আসলে ওই জিনিসগুলো আসলে তোমার পার্সোনাল সমস্যা, অন্য মানুষের সমস্যা না। তো সেই কথাতে তুমি যাবে না, ইন জেনারেল মানুষের কি কি সমস্যা হচ্ছে এলাকা। তো এরকম সবার পার্সপেক্টিভটা ভাবার চেষ্টা করতে হবে, নিজস্ব অপিনিয়ন পাওয়া যাবে। ল্যাঙ্গুয়েজটা হতে হবে যতটা পারা যায় থার্ড পার্সনে, মানে আমার মনে হয়, আমি মনে করি, এরকম কোনো বক্তব্য না লিখে, যে মানুষ, মানে এখানে দেখা গিয়েছে যে দেখা যায় সন্ধ্যার পরেই এলাকায় যে কিছু বখাটে ছেলে কিংবা এলাকায় চলাফেরাটা কঠিন হয়ে যায়, ছিনতাইকারী কিংবা চোরের উপদ্রব বেড়ে যায়, কিংবা বিদ্যুৎ চলে যায়, সন্ধ্যা হলেই বিদ্যুৎ চলে যায়, মানে এরকম, মানে আমি দেখছি এরকম না, দেখা যায় এইভাবে। এইভাবে সেন্টেন্স গুলো দিয়ে এটা লেখার চেষ্টা করতে হবে, সুন্দর করে 4টা প্যারাগ্রাফ করে যদি এটা আমরা লিখতে পারি, লেখাটা কিন্তু দারুণ, চিঠি থেকে এখানে বেশি নাম্বার তোলা যেতে পারে। এবং এটা লেখা শেষ হওয়ার পর তোমাকে লিখতে হবে যেটা, প্রতিবেদকের নাম ও ঠিকানা, এন্ড প্রতিবেদনের সময় ও তারিখ। তুমি চাইলে এই দুইটা কথা তুলে নিয়ে লিখতে পারো, আবার না তুলে নিয়েও লিখতে পারো, ইচ্ছা। তবে আমি যেটা প্রেফার করি তুলে নিয়ে, যে এই প্রতিবেদকের নাম ও ঠিকানা লিখলাম, তারপর ধরো লিখলাম আদি মিরপুর ঢাকা, এত ডিটেল লেখা লাগবে না, মিরপুর ঢাকা। কিংবা তুমি যে এলাকার নাম মেনশন করছো, তুমি ধরো মেনশন করছো পল্লবী অথবা বর্ধিত পল্লবী, যে কোনো একটা কিছু তুমি মেনশন করছো, সেই জায়গাটার নামটা লিখে দিবা, তারপর ঢাকা শেষ। অথবা বর্ধিত পল্লবী মিরপুর ঢাকা লিখলে লিখতে পারো, না লিখলে লিখতে পারো, ইচ্ছা। বর্ধিত পল্লবী মিরপুর ঢাকা এটা লিখে দিলাম। প্রতিবেদনের সময় ও তারিখ, এখানে দিবে সময় এবং তারিখ, কখন তুমি এই প্রতিবেদনটা সাবমিট করছো। আমরা সাধারণত সকালবেলা সাবমিট করি, সকাল 11টা, শেষ থেকে তারিখ হচ্ছে ধরো 4 আগস্ট 2026, কিংবা এই যে যেভাবে ও বলতেছিল এইভাবে লিখলেও হবে, 4/8/2026, এভাবে লিখলেও হবে, 4 আগস্ট 2026 লিখলেও হবে, তবে এটা লেখা বেটার, 4 আগস্ট 2026। এখন চাইলে তুমি এটা রাখতেও পারো, নাও রাখতে পারো, আদি প্রথমে পল্লবী মিরপুর ঢাকা সকাল 11টা, এভাবেও লিখতে পারো, ওইটা দেখেও লিখতে পারো। ইউজুয়ালি টাইম তো দেয় না, কখনো দেখিনি টাইম দিতে। ইংলিশে দেয় না, বাংলাতে দেয়, দিলে বেটার, কিন্তু প্যারা কিছু নাই, ঠিক আছে। তো এইটার পয়েন্ট গুলো নিয়ে আমি আলোচনা পরে তোমাদেরকে দিব।
তো এটা থাকলো, এই জাস্ট হচ্ছে এটা রিপোর্ট রাইটিং এর ফরম্যাট, কোনো ভেজাল নাই। 200 নিচে লিখতে হবে, 12টা পয়েন্ট কভার করতে হবে, টোনটা সহজ হতে হবে, জাস্ট এইটা। যেহেতু দুইটা অল্টারনেটিভ, চিঠি অথবা প্রতিবেদন, তার মানে প্যাটার্নটা সেমই থাকবে। তো এখানে এইভাবে আমাকে দেখতে হবে, এটার পয়েন্ট গুলো আমি পাঠিয়ে দিব পরে, এন্ড দেন হোমওয়ার্কটা অ্যাসাইন করবো। আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, অবভিয়াসলি মানডেতে কোনো হোমওয়ার্ক দিব না, কারণ টুএসডে তে ক্লাস থাকবে। তো এই টুএসডে তেও আমি দিব না, মানডে টুএসডে থার্সডে তে যখন ক্লাসটা শেষ হবে ওদের, তারপর আমি একটা হোমওয়ার্ক অ্যাসাইন করবো এবং সেটার জন্য আমি টাইম দিব। আমি কখনোই কম টাইম দিই না, এবং অলরেডি যেহেতু রচনা চলতেছে, রচনার হোমওয়ার্ক শেষ হবে, এরপরে আমি হোমওয়ার্ক দিব। এখন জাস্ট তোমরা যেটা করতে পারো, একটু দেখে রাখতে পারো, রিবা কিংবা ইফতেখার কিংবা যে কেউ যদি মন চায়, একটু ইচ্ছা হয় বসার জন্য, পড়ার জন্য করতে পারো, না করলেও আপাতত হচ্ছে, অসুবিধা নেই। এটা স্যার আপনি যে পয়েন্টগুলো দিলেন জি। না, হ্যাঁ, আপনি যে পয়েন্টগুলো দিলেন এগুলোকে আমি লিখে কি আপনাকে পাঠাবো, যদি আপনি চেক করে দেন যে ঠিক হয়েছে নাকি না, তারপর আমি ফাইনালি ইয়াতে লিখে রাখবো। মানে বুঝলাম না কি তুমি যা লিখছো তা আবার মানে কি করবো? মানে আমার র কপি হলো কি, মানে একটা র লিখে রাখবো, মানে আপনি যে